প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো ইতিহাসের মোগল সাম্রাজ্য এবং দিল্লি সুলতানের পতন। এই বিষয়টি এসএলএসটি বা যারা আরও অন্য কোনো সম্প্রতি কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছ তাদের জন্য খুবই উপকারী একটি চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক চ্যাপ্টারটি। প্রথমেই আমরা আলোচনা করব যে দিল্লি সুলতানিতে, অর্থাৎ দিল্লি সুলতানি বলতেই আমরা প্রথমে বুঝব যে মোগল শাসন ব্যবস্থা এবং তার আগের যে শাসকরা ছিলেন তাদের নিয়ে। তো প্রথমে আমরা দেখব যে 1526 খ্রিস্টাব্দে যখন পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সিংহাসন দখল করেন এবং ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়, সেই সময় থেকে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত প্রায় 181 বছর কিন্তু মোটামুটিভাবে মোগল সাম্রাজ্যের গৌরবময় যুগ বলে ধরে নেওয়া হয়। এরপরও প্রায় 150 বছর ধরে মোগল সাম্রাজ্য কোনো ক্রমে তার ক্ষীণ অস্তিত্ব রক্ষা করেছিল এবং 1858 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাহাদুর শাহের নির্বাসনের সঙ্গে সঙ্গে মোগল সাম্রাজ্যের শেষ চিহ্নটুকুও কিন্তু লুপ্ত হয়ে যায়। 1526 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ এই কালপর্ব পর্যন্ত মোট 6 জন মোগল সম্রাট তারা সিংহাসনে বসেন এবং মোগল মহিমার দীপ্তি এ সময় সারা ভারতে সম্প্রসারিত হয়েছিল। ভারতীয় রাজনীতি, শাসন ব্যবস্থা, ভারতীয় সমাজ, সংস্কৃতি, ধর্ম সব দিক থেকেই এই সময় মোগল যুগ ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছিল। এবং এখানে আমরা দেখব যে মোগল সাম্রাজ্যের সময়ে তার ইতিহাস যদি আমরা আলোচনা করি, সেখানে মোগল সাম্রাজ্যে আমরা দেখতে পাবো যে এখানে কিছু মুদ্রা, শিল্প নিদর্শন, ইউরোপীয় ভ্রমণকারীদের বিবরণ, বাণিজ্য কুঠি, সরকারি নথিপত্র বা কিছু ফরমান, চিঠিপত্র, সাহিত্য, এই সমস্ত কিছুগুলি কিন্তু মোগল যুগের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল বা উপাদান হিসেবে কাজ করছে। তাই প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব তা হলো মোগল যুগের ইতিহাসের সাহিত্যের উপাদান। সাহিত্য এই যুগের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন মোগল বাদশাহ ও রাজ পরিবারের সদস্যদের রচিত স্মৃতিকথা ও আত্মজীবনী থেকে আমরা এই সময়ের অনেক সম্রাটের সম্পর্কে জানতে পারি। এবং মোগল সম্রাট বাবরের আত্মজীবনী তোমরা সকলেই জানো, বাবরনামা বা তুজুক-ই-বাবরি, এই গ্রন্থটি কিন্তু ইতিহাসের এক অমূল্য উপাদান। তাই এসএলএসটিতে যারা এবার পরীক্ষায় বসছো তাদের জন্য কিন্তু আজকের এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে তোমরা আর কোন কোন টপিকে আমার এই আলোচনা শুনতে চাও। তো চলো শুরু করি। যে প্রথমে যেটা বলছিলাম যে বাবরের নিজের লেখা আত্মজীবনী মূলক গ্রন্থ হচ্ছে তুজুক-ই-বাবরি বা বাবরনামা, এবং বাবরের কন্যা গুলবদন বেগম তার রচিত গ্রন্থ হচ্ছে হুমায়ুননামা। তিনি তার দাদাকে নিয়ে লিখেছিলেন এই গ্রন্থটি। হুমায়ুননামা থেকে আমরা বাবর এবং হুমায়ুনের যে রাজত্বকাল, সেই রাজত্বকাল সম্পর্কে জানতে পারি এবং তাদের যে ব্যক্তিগত জীবন, সেই জীবনের নানা তথ্যাদি কিন্তু এই হুমায়ুননামা গ্রন্থ থেকে এবং বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুক-ই-বাবরি বা বাবরনামা গ্রন্থ থেকে জানা যায়। এবার আমরা জানবো যে সম্রাট আকবর, তার ঘনিষ্ঠ সহচর ছিলেন আবুল ফজল। আবুল ফজল কিন্তু আকবরনামা নামে একটি গ্রন্থ লিখেছিলেন। এছাড়াও আইন-ই-আকবরী নামে আরেকটি গ্রন্থ তিনি এই সময় লিখেছিলেন, যেটা কিন্তু খুব অমূল্য উপাদান হিসেবে ইতিহাসে স্মরণীয়।
জাহাঙ্গীরের আত্মজীবনী হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরি। যেমন আমরা বললাম কিছুক্ষণ আগে যে বাবরের আত্মজীবনী ছিল তুজুক ই বাবরি বা বাবরনামা, সেরকম জাহাঙ্গীরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরি। এই তুজুক ই জাহাঙ্গীরি থেকে সম্রাট জাহাঙ্গীরের চরিত্র, তার সাহিত্য অনুরাগ এবং তার রাজত্বকালের বিশদ বিবরণ কিন্তু খোলামেলা আলোচনা আমরা এই গ্রন্থ থেকে পেয়ে থাকি। এবং শাহজাহানের রাজত্বকালেও কিছু উল্লেখযোগ্য উপাদান এ সময় ছিল, তার মধ্যে আব্দুল হামিদ লাহোরী রচিত পাদশাহনামা, ঔরঙ্গজেবের রাজত্বকালের গুরুত্বপূর্ণ উপাদান হলো মির্জা মোহাম্মদ কাজিমের আলমগীরনামা এবং মোহাম্মদ কাফি খানের মুন্তাখাব উল লুবাব। এরপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আঞ্চলিক কিছু ইতিহাস, এবং সেখানে আঞ্চলিক কিছু সাহিত্য, আঞ্চলিক ভাষায় যেগুলো রচিত হয়েছিল গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, বাংলা এবং অন্যান্য অঞ্চলের যে প্রাদেশিক যে গ্রন্থগুলি, সেই গ্রন্থগুলিও কিন্তু এই সময়ের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। মোগল যুগে মারাঠাদের ইতিহাস রচনার অনেক মূল্যবান উপাদান কিন্তু এই আঞ্চলিক ভাষায় রচিত গ্রন্থগুলো থেকে জানা যায়। তার মধ্যে শিবাজির সমসাময়িক কৃষ্ণজি অনন্ত সভাসদের রচিত শিব ছত্রপতি চেন চরিত্র এবং দত্তজি রচিত কলমি বখর, এই গ্রন্থ দুটি থেকে আমরা শিবাজির জীবনের নানা কথা জানতে পারি। তাহলে তোমরা এবার যারা এসএলএসটি দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। আবার রিপিট করছি, শিবাজি সমসাময়িক গ্রন্থ হচ্ছে শিব ছত্রপতি চেনচরিত, যেটি লিখেছিলেন শিবাজির সমসাময়িক কৃষ্ণজি অনন্ত সভাসদ, এবং দত্তজি রচিত কলমি বখর থেকে শিবাজির জীবনের কিন্তু নানা কথা জানা যায়। রাজপুত কবিদের গাথা এবং পৃথ্বীরাজ রাসো, পদ্মাবত, শিখদের গ্রন্থ সাহেব ও গুরু গোবিন্দ সিংহের রচনাবলী এবং বাংলার ইতিহাসের জন্য সলিম উল্লাহ রচিত তারিখ ই বাংলা ও গোলাম হোসেন সালিম রচিত ইতিহাসের জন্য সলিম উল্লাহ রচিত তারিখ ই বাংলা ও গোলাম হোসেন সালিম রচিত বিয়াজ উস সালাতিন, এই গ্রন্থগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোগল ইতিহাসের আলোচনায়। এবার এছাড়াও আমরা দেখব যে হিন্দি কিছু গ্রন্থ রয়েছে, যেমন বিকানিরের দলপত সিংহ রচিত দলপত বিলাস এবং কেশব দাসের যে গ্রন্থ জাহাঙ্গীর চন্দ্রিকা, এই যুগের ইতিহাসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান। বাংলা ভাষায় জয়ানন্দ রচিত শ্রী চৈতন্য মঙ্গল, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্রী চৈতন্য মঙ্গলের লেখককে, উত্তর হবে জয়ানন্দ। কবি কঙ্কন মুকুন্দ রাম, তার লেখা গ্রন্থ হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত থেকে আমরা বাংলার সামাজিক, আর্থিক ও সাংস্কৃতিক জীবনের চিত্র এই সময় পেয়ে থাকি। এবার মোগল ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যের পাশাপাশি কিছু সরকারি নথিপত্র ও চিঠিপত্র কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এক্ষেত্রে আমরা দেখব মোগল আমলে এই সব গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো সংরক্ষণের ব্যবস্থা থাকলেও কালের প্রকোপে তার অধিকাংশই কিন্তু নষ্ট হয়ে গেছে। এ সত্ত্বেও যেটুকু আজও টিকে আছে সেগুলি হলো মোগল যুগের নানা তথ্যাদি পাওয়া যায় সেই সকল নথিপত্র থেকে। এবং মোগল যুগের ইতিহাস রচনায় এইগুলি কিন্তু খুবই মহামূল্যবান সম্পদ। এবং ইউরোপীয় ভ্রমণকারীদের বিবরণ ও বাণিজ্য কুঠির নথিপত্র, সেখানে আমরা দেখব মোগল আমলে পর্তুগিজ, স্পেনীয়, ফার্সি, ওলন্দাজ, ইতালীয়, ইংরেজ বহু জাতির পর্যটক ও বণিকরা সে সময় ভারতে আসেন, এবং তাদের মধ্যে র্যালফ ফিচ, পারচাস, ট্রেরি, মানরিক,
ট্যাভার্নিয়ে, বার্নিয়ার্ড, হকিন্স, টমাস রো, বার্টন, কার্টরাইটার, মানুচি, এরা খুবই উল্লেখযোগ্য পর্যটক এ সময় ছিলেন এবং তাদের রচনা থেকে আমরা সমকালীন জীবন এবং রাজ্যের শাসন ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে বিবিধ তথ্যাদি পেয়ে থাকি। এবার আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো যে মোগল বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এবং সেখানে আমরা দেখব যে বাবর যখন ভারতে আসছেন ভারত আক্রমণের উদ্দেশ্যে এবং তাকে কিন্তু স্বাগত জানিয়েছিলেন কে না, আলম খাঁ লোদি এবং দৌলত খাঁ লোদি। তারা একত্রে কাবুলের অধিপতি বাবরকে তারা ভারত আক্রমণের জন্য আবেদন জানান এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং ভারতের আক্রমণের প্রাক্কালে বাবর দিল্লি যখন সিংহাসনে বসবেন তার আগে কিন্তু দিল্লির যে সুলতানি সাম্রাজ্য সেটা ছিল দ্বন্দ্বে জীর্ণ পতন উন্মুখ একটি রাজ্য সমবায় এবং রাজপুতানার মেবার এই সময় মধ্য ভারতের খুব শক্তিশালী একটি রাজ্য ছিল এবং মেবারের রাজধানী ছিল চিতোর। মেবারের রানা সংগ্রাম সিংহ বা রানা সঙ্গ তারও কিন্তু সুলতানি শাসনের ধ্বংসস্তূপের উপর একটি শক্তিশালী রাজপুত সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখেছিলেন। এছাড়া এই সময় উত্তর ভারতের দিল্লি সুলতানের বাইরে আমরা যদি দেখি সেই সময় দিল্লি সুলতানির বাইরে আর যেসব মুসলিম রাজ্য ছিল সেগুলো ছিল কাশ্মীর, সিন্ধু, পাঞ্জাব, গুজরাট, মালব, বাংলা এবং ভারতের পূর্ব উপকূলে অবস্থিত উড়িষ্যা ছিল একটি হিন্দু রাজ্য এবং ভারতীয় রাজনীতিতে এই রাজ্যের তখন কোনো গুরুত্ব ছিল না। তুঘল বংশীয় বা তুগলক বংশীয় সুলতান মোহাম্মদ বিন তুগলক বংশীয় সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের শেষ পর্বে দক্ষিণ ভারতে সেখানে দুটো স্বাধীন রাজ্যের উৎপত্তি হয়েছিল। দক্ষিণ ভারতে সে সময় তুঘলক বংশের শেষ সম্রাট মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের শেষ দিকে আমরা দেখব দুটি স্বাধীন রাজ্যের সে সময় উৎপত্তি হয়। একদিকে মুসলিম রাজ্য ছিল বাহুমনি এবং হিন্দু রাজ্য হিসেবে ছিল বিজয়নগর এবং বাবরের আক্রমণকালে হিন্দু রাজ্য বিজয়নগর ছিল একটি শক্তিশালী রাজ্য এবং অপরদিকে বাহুমনি রাজ্যের পতন ঘটে এবং বাহুমনি রাজ্যের ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠে 5টি স্বাধীন মুসলিম রাজ্য। এই যে 5টা স্বাধীন মুসলিম রাজ্য বাহুমনি রাজ্যের ধ্বংসস্তূপের উপর গড়ে উঠেছিল সেই নামগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বেরার এবং বিদর। এই 5টি রাজ্য কিন্তু বাহুমনি রাজ্যের ধ্বংসস্তূপের উপর গড়ে উঠেছিল এবং বাবর তার আত্মজীবনীতে বলেন যে তার ভারত আক্রমণকালে ভারতে 5 জন স্বাধীন মুসলিম শাসক এবং 2 জন শক্তিশালী হিন্দু শাসক ছিলেন এবং হিন্দু রাজ্য বলতে তিনি মেবার ও বিজয়নগরের কথাই কিন্তু বলেছিলেন। এক কথায় বলা যায় যে 1525 খ্রিস্টাব্দে বাবরের ভারত আক্রমণের কালে ভারত ছিল আত্মকলহে লিপ্ত কতগুলো দুর্বল রাষ্ট্রের সমারোহ মাত্র। এই কারণে বিদেশি আক্রমণকারীর বিরুদ্ধে কোনো সুসংবদ্ধ প্রতিরোধ এই সময় গড়ে তোলা সম্ভব হয়নি। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই অধ্যায়ে আলোচনা করব, সেটা হচ্ছে মোগলদের উৎপত্তি। ভারতবর্ষে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পুরো নাম যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা বলবে জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তার কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশই কিন্তু মোগল বা মুঘল বংশ নামে পরিচিত। এই মোগল শব্দটি মঙ্গল কথাটি থেকে এসছে এবং এই মঙ্গ কথার অর্থ হলো নির্ভীক। আবার এই মঙ্গল কথাটি থেকে মোগল নামের উৎপত্তি হয়েছে। তাহলে কি দেখো, এই যে মঙ্গল কথাটা এসেছে মঙ্গ কথা থেকে। মঙ্গ কথার অর্থ কি? নির্ভীক, অর্থাৎ সাহসী বলা যায়। এবং এই মঙ্গলদের আবার আদিবাসস্থান কিন্তু ছিল মধ্য এশিয়ার
মঙ্গোলিয়ায়। তারা ছিল এক দুর্ধর্ষ প্রকৃতির। আমির খসরুর রচনায় তাদের বীভৎস আকৃতি এবং দুর্ধর্ষ প্রকৃতির বিবরণ পাওয়া যায়। পশুপালন ও মৃগয়া ছিল তাদের প্রধান জীবিকা। বিখ্যাত বীর তেমুচিন প্রবল প্রতিদ্বন্দ্বী তাতার জাতিকে পরাজিত করেন এবং বিভিন্ন মঙ্গল উপজাতিকে ঐক্যবদ্ধ করে এক শক্তিশালী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার অসাধারণ বীরত্ব ও অপূর্ব সংগঠনী শক্তির জন্য তিনি চেঙ্গিস খাঁ নামে পরিচিত হন। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে চেঙ্গিস কথার অর্থ কি? তোমরা বলবে চেঙ্গিস কথার অর্থ হলো অসীম শক্তিধর। তার আবির্ভাবে অর্থাৎ এই চেঙ্গিস খাঁর আবির্ভাবে এশিয়া এবং ইউরোপে প্রবল ভীতির সঞ্চার হয়। তিনি মধ্য এশিয়ার খিবা বা খোয়ারিজম এই রাজ্য আক্রমণ করে। তাহলে তিনি কোথায় আক্রমণ করেছিলেন? না, মধ্য এশিয়ার খিবা বা খোয়ারিজম। এই খোয়ারিজম রাজ্য আক্রমণ করলে এই রাজ্যের যে শাসক ছিলেন জালালউদ্দিন মঙ্গবরণী, তিনি ভারতে প্রবেশ করে এবং দিল্লি সুলতানির অধিপতি ইলতুৎমিশের কাছে আশ্রয় প্রার্থনা করেন। চেঙ্গিস খাঁও কিন্তু তার পশ্চাৎধাবন করে ভারত সীমান্তে সিন্ধু প্রদেশ পর্যন্ত অগ্রসর হন এবং বিচক্ষণ ইলতুৎমিশ তখন উপলব্ধি করেন যে জালালউদ্দিনকে আশ্রয় দেওয়ার অর্থ হলো চেঙ্গিস খাঁয়ের আক্রমণের সম্মুখীন হওয়া, যা নবপ্রতিষ্ঠিত যে সুলতান শাহীর নিরাপত্তা তাকে বিঘ্ন করবে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে যে মঙ্গল কথার অর্থ কী, এবং আরেকটা প্রশ্ন আসে চেঙ্গিস কথার অর্থ কী। তোমরা নোট করে নাও। মঙ্গ কথা এসছে, মঙ্গ কথা থেকে এসছে মঙ্গল কথা। এই মঙ্গ কথার অর্থ হচ্ছে নির্ভীক, যেটার থেকে আমরা মঙ্গল বা মোগল নামটি পেয়েছি। আরেকটা হচ্ছে যে চেঙ্গিস কথার অর্থ কী? না, চেঙ্গিস কথার অর্থ হচ্ছে অসীম শক্তিধর। চেঙ্গিস খাঁর মৃত্যুর পর তার সাম্রাজ্য কয়েকটি অংশে বিভক্ত হয়ে যায় এবং তার দ্বিতীয় পুত্র ছিলেন চাগতাই। চাগতাইয়ের ভাগে পরে মধ্য এশিয়া এবং এই রাজ্যটি চাগতাই রাজ্য নামে পরিচিত হয়। এই রাজ্যের তুর্কি অধিবাসীরাই চাগতাই তুর্কি নামে পরিচিত। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চাগতাই তুর্কি নামে কারা পরিচিত? তোমরা বলবে যে চেঙ্গিস খাঁয়ের দ্বিতীয় পুত্র চাগতাই, তিনি মধ্য এশিয়ায় তার ভাগ পড়েছিল এবং তার অনুযায়ী তার রাজ্যটির নাম হয় চাগতাই রাজ্য, এবং চাগতাই রাজ্যের যারা তুর্কি অধিবাসী তাদেরকেই চাগতাই তুর্কি নামে অভিহিত করা হয়। এবং রাজ্যের পশ্চিম অঞ্চলে তাতার জাতির লোকদের সংখ্যা আধিক্য ছিল এবং কালক্রমে মঙ্গল ও তাতারদের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপিত হয় এবং একে অন্যের ওপর দ্বারা প্রভাবিত হয়। চতুর্দশ শতকের মধ্যভাগে এই অঞ্চলে মঙ্গল তাতার বংশীয় এক শক্তিশালী নেতা তৈমুর লংয়ের আবির্ভাব ঘটে এবং তৈমুর লংই কিন্তু 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে দিল্লির সুলতানিকে অনিবার্য পতনের মুখে ঠেলে দেন। বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং অধস্তন পঞ্চম পুরুষ এবং মাতার দিক থেকে চেঙ্গিস খাঁয়ের অধস্তন চতুর্দশ পুরুষ। তৈমুর লং প্রকৃতপক্ষে মঙ্গল তাতার বা তুর্কি বংশ উদ্ভূত ছিলেন। তাহলে এখান থেকে তোমরা জানতে পারছো যে বাবরের বংশ পরিচয়, যে বাবর একদিকে তৈমুর লংয়ের বংশধর, আরেক দিকে কিন্তু তার রক্তে চেঙ্গিস খাঁরও বংশধরের রক্ত রয়েছে।
তাহলে বাবর কতটা শক্তিশালী তা তোমরা অনুধাবন করতে পারছো। তো স্ট্যানলি লেনপুল তিনি বলেছেন যে এশিয়ার দুই অভিশাপ চেঙ্গিস ও তৈমুরের রক্ত বাবরের ধমনীতে মিশ্রিত ছিল। তাই বাবর মঙ্গলদের জীবনযাত্রাকে ঘৃণার চোখে দেখতেন এবং তুর্কিদের থেকে মঙ্গলদের পৃথক করে দেখতেন। এ সত্ত্বেও বাবর ও তার উত্তরপুরুষরা ভারত ইতিহাসে মোগল বা মুঘল নামে পরিচিত হয়ে আছেন। এবার আজকে আমরা এইটুক পর্যন্ত জানলাম। পরের দিন আমরা আলোচনা করব যে বাবরের জীবনী সম্পর্কে এবং একে একে আমরা প্রত্যেকটি মোগল সম্রাট সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো। যারা যারা নতুন আছো, ভিডিও দেখছো কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করোনি, SLST এক্সাম দিচ্ছ, এবার তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আর কোন কোন টপিক সম্পর্কে তোমরা জানতে ইচ্ছুক, আমি অবশ্যই আলোচনা করব। ধন্যবাদ আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের।